পদ্ম ম্যাডাম, আপনাকে হেড স্যার ডাকে। এইমাত্র ক্লাস নিয়ে টিচার্স রুমে এসে ঢুকেছে পদ্ম। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার যন্ত্রণায়। মতিমিয়ার কথা শুনে একটু ভালো লাগে পদ্ম। হেড স্যার খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো টিচারকে রুমে ডাকে না। খুব কম কথার মানুষ উনি। পদ্মর ভয় করে, তাহলে কি চাকরিটা আর তার থাকবে না? এই যে এতদিন পদ্ম কামাই করলো, এজন্য কি হেড স্যার রেগে গেল, তাকে বরখাস্ত করলো? পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার যেন। কি বিষয় মতি চাচা, কিছু জানেন নাকি? মতি মিয়া মাথা চুলকে বলে, কিছুই তো জানি না পদ্ম ম্যাডাম। আমারে বলল আপনারে যেন এক্ষুনি যাইতে বলি। পদ্ম আস্তে আস্তে বলো, আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। পদ্ম উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে না কি করবে এখন। যদি সত্যি সত্যি চাকরিটা তার চলে যায়, সে তো এত বড় পরিবার অকুল পাথারে পড়বে। ভীষণ কান্না পায় তার। বড্ড বেশি অসহায় লাগে নিজের কাছে। স্যার আসবো? হেড স্যার বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করছিল। পদ্মর দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে বলো, হ্যাঁ পদ্ম, এসো। হেড স্যারের বয়স কিছুটা বেশি। সে জুনিয়র সকল টিচারকে নাম ধরেই ডাকে। পদ্ম কাঁপা কাঁপা পায়ে এসে হেড স্যারের টেবিলের সামনে এসে দাঁড়ায়। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো। পদ্ম স্যারের মুখ দেখে বোঝার চেষ্টা করে সে কি রেগে আছে কিনা। পদ্ম বসে থাকে বেশ কিছু সময়। এখনও স্যার কাজ করেই যাচ্ছে। পদ্ম বারবার রুমাল দিয়ে ঘাম মুছে। অনেকক্ষণ পর স্যার চোখ তুলে পদ্মর দিকে তাকায়। পদ্মকে দেখে তার খারাপ লাগে। এত স্নিগ্ধ মিষ্টি মেয়েটা কদিনের মধ্যে কেমন হয়ে গেছে। পদ্ম, চা খাবে? তুমি তো লেবুর চা পছন্দ করো। পদ্ম চমকে যায়। স্যার মনে রেখেছেন সে লেবু চা পছন্দ করে। পদ্ম চুপ করে থাকে। হেড স্যার মতিমিয়াকে ডেকে 2 কাপ লেবু চা আনতে বলে। পদ্ম, তোমার মামার এই আকস্মিক মৃত্যুতে আমি খুবই কষ্ট পেয়েছি। সে আমার খুব প্রিয় মানুষের মধ্যে একজন, জানোই তো। আমার কলেজের জুনিয়র ছিল, খুব স্নেহ করতাম তাকে। পদ্ম উদাস হয়ে বসে থাকে। চাকরির এই বাজারে অনার্স শেষ হওয়ার সাথে সাথে এই চাকরিটা সে পেয়েছিল শুধু তার মামার জন্য। মামাই তার সিভি এনে স্যারের কাছে দিয়েছিল। পদ্মর বুকটা হু হু করে ওঠে। আমি তোমাদের পরিবারের কথা সবই জানি, কিছুই আমার অজানা নয়। এই মুহূর্তে পুরো পরিবারের দায়িত্ব যে তোমার উপর, তাও আমি জানি। পদ্ম মাথা নিচু করে বসে থাকে। চা চলে আসে ততক্ষণে। পদ্মর সামনে একটা কাপ এগিয়ে দিয়ে স্যার নিজের চায়ে চুমুক দেয়। পদ্ম, আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। পদ্ম চোখ তুলে তাকায় স্যারের দিকে। শুধুমাত্র স্কুলের সামান্য বেতনে তোমার পরিবার চলবে না, এটা তুমি তো ভালোই জানো। পদ্মর ভীষণ অস্বস্তি লাগতে থাকে। স্যারের কথা কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে না। চা ঠান্ডা হয়ে যাবে তো, নাও। পদ্ম হালকা হেসে চা হাতে নিল, কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে তার। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে একটা কোচিং সেন্টার খুলে দেব। তুমি স্কুল ছুটির পর 3 ঘন্টা সেখানে ক্লাস নেবে। পদ্ম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায় তার। কি দুশ্চিন্তার মধ্য তার কেটেছে এই কয়টা দিন। মাত্র 17,000 টাকায় কোনোভাবেই সংসার চলবে না, অন্য কিছু করতে হবে। এই চিন্তায় তাকে অসুস্থ বানিয়ে দিয়েছিল। এত তাড়াতাড়ি এমন একটা সুবর্ণ সুযোগ স্যার করে দিবে সে কোনোদিনও ভাবতে পারেনি। স্যার? হেড স্যার হাসলেন। পদ্ম, তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা স্নেহ করি। নিজের মেয়ে নেই আমার। তোমাদের বয়সী মেয়েদের দেখলে মনে হয় নিজের মেয়ে। যদি তোমার কোনো উপকারে আসতে পারি খুব খুশি হব। পদ্ম ঝরঝর করে কেঁদে দেয়, কিছু বলতে পারে না। কেঁদো না পদ্ম, শক্ত হও। তোমাকে সামনে অনেকটা পথ যেতে হবে, অনেক দায়িত্ব তোমার উপর। শক্ত হতে হবে, যদিও বেশ কষ্ট হয়ে যাবে তোমার। কাঁদতে কাঁদতেই পদ্ম বলো, যতই কষ্ট হোক স্যার, মামার এত দরদের সংসারটাকে ভেসে যেতে দেওয়া যাবে না। মামা আমাদের জন্য অনেক করেছেন। উনি না থাকলে আমি আজকের পদ্ম হতাম না। কোথায় ভেসে যেতাম এতদিনে? আমি কোনোদিন তার ঋণ শোধ করতে পারবো না। হেড স্যার কিছুই বললেন না। তিনি জানেন মেয়েটাকে এখন থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। হয়তো নিজের জন্য কিছু ভাবার সুযোগই পাবে না। কিছুটা শঙ্কিত হন স্যার। এই বয়সের একটা মেয়ে সব কিছু সামাল দিতে পারবে তো? স্যার, আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি তোমার জন্য কিছুই করছি না পদ্ম। সব কিছু তুমি তোমার মেধা আর শ্রম দিয়েই অর্জন করবে। সেখানে আমার কোনো কৃতিত্বই নেই। আজ আর ক্লাস নিতে হবে না, বাড়িতে যাও। তোমাকে খুবই অসুস্থ মনে হচ্ছে। পদ্ম হেড স্যারকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসে তার রুম থেকে। হঠাৎ খুব ফুরফুরে লাগে তার। মাথার উপর এত বড় একটা চাপ ছিল, মনে হচ্ছে মাথার উপর থেকে একটা পাথর নেমে গেল। টিচার্স রুমে এসে নিজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল সে। এর মধ্যে আবার মতিমিয়ার আগমন। তাকে দেখে কিছুটা অস্থির লাগছে। পদ্ম তার দিকে না তাকিয়ে হাসি মুখে বলে, একটা ভালো খবর আছে মতি চাচা। হেড স্যার আমাকে একটা কোচিং সেন্টার খুলে দেবেন বলেছেন।
এখন থেকে আমি স্কুলের ক্লাসের পরে কোচিংয়ে ক্লাস নেব। মতি মিয়া ফ্যাঁস গলায় বলো, ও তাই নাকি পদ্ম ম্যাডাম? খুব ভালো কথা তো। পদ্ম মাথা ঘুরিয়ে মতি মিয়ার দিকে তাকায়। তাকে দেখে কেমন চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা মতি চাচা? আপনাকে এমন লাগছে কেন? না মানে ম্যাডাম, আপনাকে একজন খুঁজতেছে। পদ্ম ভুরু কুচকে বলে, আমাকে আবার কে খুঁজছে? আমি তো এইমাত্র হেড স্যারের রুম থেকে আসলাম। না ম্যাডাম, স্যার না, বাইরেই একজন। পদ্ম শান্ত হয়। সে জানে কে এসেছে। সে শান্ত গলায় মতি মিয়াকে বলে, যে এসেছে তাকে যে বলো পদ্ম ম্যাডাম ব্যস্ত আছেন, এখন দেখা করা যাবে না। মতি মিয়া আহত চোখে পদ্মর দিকে তাকায়। এই মানুষটাকে সে চিনে, পদ্ম ম্যাডামের ভালোবাসার মানুষ। এত ভালো লাগতো দুজনকে দেখে মতি মিয়ার। এই কয়দিন রোজ ক্লাসের পর পদ্ম ম্যাডাম ওই স্যারের সাথে ঘুরতে যেতেন। দুজন পাশাপাশি যখন হাঁটতেন কি সুন্দর যে লাগতো। তাদের মতো কি হয়েছে মতি মিয়া জানে না। এই স্যারকে দেখেও ভালো লাগেনি তার। সারা মুখে দাড়ি গোঁফ গজিয়েছে, ময়লা একটা শার্ট পরা, দেখেই মনে কত রাত ঘুমায় না মানুষটা। যখন মতি মেয়েকে দেখে ছোট্ট একটা হাসি দিয়ে মানুষটা বলল, মতি চাচা, তোমার পদ্ম ম্যাডামকে একটু রেখে দাও না। এত মায়া লাগলো মতি মিয়ার। সে ছুটে এসে পদ্ম ম্যাডামের কাছে। এখন পদ্ম ম্যাডাম বলছে সে নাকি দেখা করবে না। সে কোন মুখে এখন তাকে যে এই কথাটা বলবে? মানুষটা কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে। মতি মিয়াকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পদ্ম মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। কি ব্যাপার মতি চাচা, শুনতে পাননি কি বলেছি আমি? মতি মিয়া মায়া মায়া গলায় বলো, ম্যাডাম চলেন না, মানুষটা অনেকক্ষণ দাঁড়ায় আছে। অবাক হয়ে পদ্ম তাকায় মতি মিয়ার দিকে। কি বললেন মতি চাচা? না মানে ম্যাডাম, মানুষটাকে দেখে খুব মায়া লাগতেছে আমার। চেহারা চেনার মতো নেই, চোখ লাল হয়ে আছে, ভীষণ দুর্বল লাগছে তাকে। একটু দেখা করেন না ম্যাডাম। পদের হঠাৎ কান্না পেয়ে যায়। সে নিজেও তো এই জীবন চায়নি। আরিফকে নিয়ে সুখের একটা সংসার চেয়েছিল সে। কি থেকে কি হয়ে গেল? তাদের ছোট্ট সাজানো সংসারটা একটা ঝড়ে তছনছ হয়ে গেল। এখন যে তার নিজের কথা ভাবার সময় বা সুযোগ কোনোটাই নেই। অনেক দায়িত্ব তার এখন। স্কুলের পর কোচিংয়ে ক্লাস নিতে হবে। এরপরেও সংসার না চলে সন্ধ্যার পর টিউশন করাতে হবে। এত কিছুর মাঝে নিজের কথা ভাবার সময় কোথায় তার? বাইরে একটা চাকরি না পাওয়া পর্যন্ত তার হাত পা বাঁধা। পদ্ম শক্ত গলায় বলল, আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। আপনাকে যা করতে বলেছি তাই করুন। মতি মিয়া তাও দাঁড়াই থাকে। পদ্ম রাগী চোখে তার দিকে তাকাতে সে একটু ইতস্তত করে বেরিয়ে যায়। সে চলে যেতেই পদ্ম টেবিলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে ওঠে। ঠিক মিনিট দুয়েকের মাথায় হন্তদন্ত হয়ে টিচার্স রুমে ঢোকে আরিফ। তার পিছনে ছুটে মতি মিয়া। আরে স্যার কি করছেন? বাইরের কারো এখানে ঢোকার নিয়ম নেই। আরিফের চোখ মুখ শক্ত, সে কারো কথাই যেন শুনতে পাচ্ছে না। আরিফ সোজা এসে পদ্মর পাশে দাঁড়ায়। পদ্ম ঝট করে তার দিকে মাথা তুলে তাকায়। সাথে সাথে উঠে দাঁড়ায় সে। এ কি মতি চাচা, আপনাকে কেন রাখা হয়েছে? বাইরের একজন কোনো টিচারের পারমিশন ছাড়া এখানে ঢুকে গেল, আপনি আটকাতে পারলেন না? আরিফের চোখ লাল, সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ পদ্মর হাত চেপে ধরে সে বলল, বাইরে চলো আমার সাথে, কথা আছে। পদ্ম হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। আরিফের চোখে চোখ রেখে বলে, এটা আমার কাজের জায়গা আরিফ সাহেব, কোনো রকম সিন ক্রিয়েট আপনি এখানে করতে পারেন না। আমি সব পারি। এই বলে আরিফ আরও শক্ত করে পদ্মর হাত চেপে ধরে তাকে নিয়ে হাঁটতে থাকে। পদ্ম হতবিহ্বল হয়ে যায় আরিফের ব্যবহারে। কি করছেন কি আপনি? এসব কি অসভ্যতা? হাত ছাড়ুন আমার। এটা আমার স্কুল, এখানে আমার একটা সম্মান আছে। আরিফ কোনো কথাই যেন কানে নেছে না। টানতে টানতে পদ্মকে নিয়ে স্কুলের বাহিরে আসে। রাস্তায় এসে পদ্ম সর্বশক্তি দিয়ে ঠেলে সরিয়ে দেয় আরিফকে। আপনার সমস্যাটা কি আরিফ সাহেব? মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি করছেন, কোনো আইডিয়া আছে? আরিফ বুকে দুহাত বেঁধে পদ্মর দিকে তাকিয়ে তার সব কথা শুনে চুপচাপ। পদ্ম রাগে লাল হয়ে আছে। তাকে এত রাগ করতে কখনো দেখেনি আরিফ। দেখুন আরিফ সাহেব, জীবনটা কোনো নাটক বা টেলিফিল্ম নয়। আপনি কোন সাহসে আমাকে আমার কাজের জায়গা থেকে এভাবে ধরে আনলেন? এটা কেমন অভদ্রতা? এই শিক্ষা পেয়েছেন পরিবার থেকে? আরিফ এখনও চুপ করে আছে। তাকে চুপ থাকতে দেখে আরও রাগ হয় পদ্মর। পদ্ম ছুটে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে আরিফ আবার তার হাত ধরে নিজের কাছে টেনে আনে। অনেক বলেছ পদ্ম, এবার আমি বলবো তুমি শুনবে। পদ্ম আবার ঠেলে আরিফকে সরিয়ে দেয়। কি শুনবো আপনার কথা? এভাবে দেবদাস সেজে আমার সামনে আসবেন আর আমি গলে যাব আপনাকে দেখে? আপনারা বড় লোক, জীবন আপনাদের কাছে সিনেমা হতে পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কাছে জীবন মানে সংগ্রাম। আমাদের বসবাস বাস্তবায়ন, কোনো কল্পনার ফ্যান্টাসিতে আমাদের বসবাস নয়। আরিফ কিছুক্ষণ চুপ থেকে এরপর পদ্মর দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পদ্ম, আমার সাথে এমনটা করো না। পদ্ম হালকা হাসে, একটা নিঃশ্বাস ছেড়ে আরিফের দিকে তাকিয়ে বলে, এসব পাগলামি বাদ দিন। বাবা মায়ের পছন্দে আপনাদের স্ট্যাটাসের সাথে যায় এমন কাউকে বিয়ে করুন, সুখী হবেন। আরিফ এক দৃষ্টিতে পদ্মর দিকে তাকিয়ে আছে। কি অবলীলায় মেয়েটা সব বলে যাচ্ছে। একটা বারো কি তার একটু বুক কাঁপছে না?
নাকি তার একাই এমন অনুভূতি হচ্ছে? পদ্ম চোখ তুলে তাকাতে পারে না আরিফের দিকে। সে জানে সে ওই চোখের দিকে তাকালেই নিজেকে আর ঠিক রাখতে পারবে না। তোমার কি একটু কষ্ট হবে না পদ্ম? না, হবে না। আমার দিকে তাকিয়ে বলো, তোমার কষ্ট হবে না? দেখুন আরিফ সাহেব, আমার কাঁধে এখন অনেক দায়িত্ব। ভাইটার পড়াশোনায় যেন কোনো অসুবিধা না হয় আমাকে দেখতে হবে। ছোট ছোট 3টে বোন, ওদের সব আবদার আমার কাছে। মা মামি ওদের সবার দায়িত্ব আমার। এখন পরিস্থিতি আগের মতো নেই। নিজেকে নিয়ে আর ভাবতে চাই না আমি এখন। আরিফ পদ্মর চোখের দিকে তাকিয়ে বলো, তোমার দায়িত্ব আমাকে দিয়ে দাও পদ্ম। আমি তোমার সব দুশ্চিন্তা নিজের মধ্য নিয়ে নিলাম। পদ্ম স্মিত হাসে। আরিফের ভীষণ কষ্ট হয় পদ্মের এই হাসি দেখে। আমাকে ভুলে যান আরিফ সাহেব। আমার সাথে দেখা হওয়াটা একটা দুর্ঘটনা ছিল আপনার জীবনে, এটা মনে করুন। আমাদের দুজনের চলার পথ দুই দিকে সরে গেছে। আমরা চাইলেও সেই পথ করতে পারবো না। তুমি আমার হয়ে যাও পদ্ম, তোমার পরিবারের সব দায়িত্ব আমি নিব। পদ্ম এবার রাগী চোখে আরিফের দিকে তাকায়। কোন মুখে আরিফ এখন এসব বলছে সে বুঝে উঠতে পারছে না। সামান্য কারণে আপনার বাবা আমার মামাকে যে অপমান করেছে, সেই ধাক্কা নিতে না পারায় মানুষটা পৃথিবী ছেড়েই চলে গেল। আপনি এখন আবার এসব বলতে এসেছেন? দেখুন, আমাদের মধ্য যা হয়েছে সব আমার কাছে একটা দুঃস্বপ্ন ছিল। আমি সব ভুলে যেতে চাই। আপনিও সব ভুলে যান, এটাই আমাদের জন্য ভালো হবে। আরিফ আহত গলায় বলল, তুমি পারবে তো পদ সব ভুলে যেতে? হ্যাঁ পারবো। আর একটা কথা, আর কোনোদিন আপনি আমার সামনে আসবেন না। আপনাকে আমি আর দেখতে চাই না। আপনি যদি আমার ইচ্ছাকৃতভাবে আমার সামনে আসেন, আমি নিজেকে শেষ করে দিব পদ্ম। চিৎকার করে ওঠে আরিফ। পদ্ম চোয়াল শক্ত করে থাকে। তার ভিতরটা যেন ধুমড়ে মুচড়ে যাচ্ছে। তা যেন আরিফ ধরতে না পারে, তাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সে। তুমি এটা কি বললে পদ্ম? আমার জন্য নিজেকে শেষ করে দিবে তুমি? হ্যাঁ দিব। আপনি যদি চান আমি বেঁচে থাকি, আপনার মুখ আর কোনোদিন দেখাবেন না আমাকে। আরিফের হাত পা কাঁপতে থাকে থরথর করে। সত্যিই কি সে তার পদ্মকে হারাতে চলেছে? পদ্ম, আমার কথাটা শোনো। পদ্ম থামিয়ে দেয় আরিফকে। আমার কথা শেষ আরিফ সাহেব। আরিফের দুই গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেই পদ্ম। হঠাৎ আরিফ তার হাত দিয়ে পানি মুছে নেই চোখের। মুচকি হেসে পদ্মর দিকে তাকিয়ে বলে, বেশ, আমার জন্য কাউকে শেষ হতে হবে না। আমার এই মুখ আর তোমাকে দেখতে হবে না। তবে একদিন তুমি আসবে আমার কাছে। তোমাকে আসতেই হবে। ভালো থেকো আমার পদ্মরানী। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না আরিফ, ছুটে চলে যায় সেখান থেকে। পদ্ম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আরিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে যতক্ষণ তাকে দেখা যায়। আস্তে আস্তে চোখের পানিতে ঝাপসা হতে থাকে আরিফের অবয়ব। সত্যিই কি সে তবে চিরদিনের মতো হারিয়ে ফেললো আরিফকে? বাড়িতে ঢুকেই ব্যাগটা ছুঁড়ে ফেলে একটা চেয়ারে থপ করে বসে পড়ে পদ। মাথাটা চেপে কিছুক্ষণ নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ভীষণ তেষ্টা পেয়েছে তার। মা, এক গ্লাস পানি দাও না। সেতারা দৌড়ে যেয়ে মেয়েকে এক গ্লাস পানি এনে দেয়। পদ ডকডক করে সবটুকু পানি খেয়ে নেয়। মেয়েকে দেখে ভীষণ মায়া হয় সেতারার। তার সোনার মতো মেয়েটাই কদিনের মতো কি হয়ে গেছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার মেয়েটার জন্য। এর মধ্যে কুহু এসে দাঁড়ায় পদ্মর পাশে। কুহুকে দেখে ছোট্ট করে একটা হাসি দেয় পদ্ম। কুহু, কিছু বলবি? আসলে আপা একটা কথা বলতে এসেছিলাম। তুমি ক্লান্ত থাকলে থাক, পরে বলবো। পদ্ম কুহুকে টেনে তার সামনে দাঁড় করায়। আমি ঠিক আছি কুহু, কি বলবি বল। কুহু ভয়ে ভয়ে একবার সেতারার দিকে তাকায়। তারপর একটু ইতস্ত করে মাথা নিচু করে বলে, আপা, টিউশনের টাকাটা দিতে হবে আজ। সেতারার মুখটা কালো হয়ে যায়। পদ্ম মায়ের দিকে একবার তাকিয়ে হালকা করে হেসে দেয়। কত টাকা কুহু? 1500 টাকা আপা। পদ্ম ব্যাগ থেকে টাকা বের করে কুহুর হাতে দিয়ে বলে, যা লাগে আপাকে বলবি। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, মন দিয়ে শুধু পড়াশোনাটা করবি। কুহু মাথা নেড়ে চলে যায়। পদ্ম মায়ের দিকে তাকিয়ে বলে, মা, গোসল করব, খুব খিদা পেয়েছে। সে তারা শক্ত মুখে দাঁড়িয়ে আছে এখনো। পদ্ম যে মায়ের সামনে দাঁড়ায়, তার মুখটা দুই হাতে তুলে ধরে বলে, মা, এমন স্বার্থপর হয়েও না। মামা আমাদের জন্য যা করেছে সেই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এটুকু তো কিছুই না। মাম্মের কথার মাঝখানেই জোহরা ছুটে এলো কোথা থেকে। তার পিছনে গুটি গুটি পায় কুহু। কুহুর চোখ লাল, মনে হচ্ছে কেঁদেছে। জোহরা পদ্মর দিকে টাকা বাড়ি দিয়ে বলো, নাও, টাকাটা রেখে দাও। পদ্ম দেখলে একটু আগে সে টাকাটা কুহুকে দিয়েছিল সেই টাকা। সে অবাক হয়ে বলল, মামি, এটা তো কুহু টিউশনি ফি। ও আজ থেকে কোনো টিউশনে যাবে না, এটা রাখো তুমি। পদ্ম মামির সামনে এসে দাঁড়ায়। এসব কি বলছো মামি? টিউশনে যাবে না কেন? সামনে ওদের পরীক্ষা। জোহরা হালকা চিৎকার করে উঠে বলে, বাপ মারা মেয়েদের এত পড়ে কাজ নেই। পড়াশোনাতেও এমন কিছু ভালো না। দিনরাত সাজগোজ, ফাঁকিবাজ। আজ থেকেও বাড়িতেই থাকবে। হঠাৎ কেউ ফুপিয়ে ওঠে। পদ্ম কিছুই বুঝতে পারে না। সে জোহরের হাত ধরে বলে,
এসব কি কথা মামি? আমি তো আছি। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমার ভাই বোনদের কোনো অসুবিধা হতে দেব না, এই প্রতিজ্ঞা নিয়েছি। তাহলে এসব কেন বলছো তুমি? এই কুহু, যা, টাকাটা নিয়ে টিউশনে যা। জোহরা শক্ত গলায় বলো, না, ও যাবে না। মামি, কেন করছো এসব? এগুলোর কোনো মানে হয় না। জোহরা আরো জোরে চিৎকার করে বলো, তোমার নিজের কোনো জীবন নেই পদ্ম? তুমি সারাটা জীবন এখন এই সংসারের ঘানি টানবে? পদ্ম হাসে। সেতারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তবে কি জোহরা কিছু দেখে ফেলল? সে ওভাবে প্রতিক্রিয়া দেখাতে চায়নি। মেয়েটার কষ্টে তারও কষ্ট লাগে, তাই এমন করে ফেলেছে। খুব অপরাধী লাগে তার নিজের কাছে। পদ্ম জোহরার হাত ধরে বলে, মামি, তোমার মনে আছে আমি যখন বেতনের টাকাটা মামাকে দিতে চাইতাম, মামা নিত না। তুমি তখন বলতে, একদিন ঋণ শোধ করবো আমি, যেদিন তোমার প্রয়োজন হবে। আজ সেই দিন এসেছে মামি, আর তোমরাই তো আমার সব। আমার আবার আলাদা কি ভাবতে হবে নিজের জন্য? জোহরা কাছে, সেতারাও কাছে। কেন তাদের পরিবারটা এমন হয়ে গেল? জোহরা হঠাৎ চোখ মুছে পদ্মকে বলো, আমি খুব ভালো একটা ছেলে দেখেছি। পদ্ম মামিকে থামিয়ে দিয়ে বলো, এখন আমি একদম এসব নিয়ে ভাবছি না মামি। আগে আমার কথাটা শোনো পুরোপুরি। ছেলেটা একটা ব্যাংকের জুনিয়র অফিসার। নিজেদের ছোট একটা বাড়ি আছে। দুই ভাই বোন, ঝামেলা নেই। তাদের কোনো দাবি দাওয়াও নেই। তারা শুধু একটা ভালো মেয়ে চাচ্ছে। পদ্ম হতাশ গলায় বলো, মামি, এসব নিয়ে একদমই ভাবছি না আমি। বললাম তো। জোহরা একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি কুহুর কথা বলছিলাম। কুহুকে আমি বিয়ে দিয়ে দিব। সবাই হতভম্ব হয়ে জোহরার দিকে তাকায়। কুহুর হাত পা কাঁপতে থাকে। এসব আবার মা কখন ঠিক করলো? পদ্ম অবাক হয়ে মামির দিকে তাকিয়ে বলে, এসব কি বলছো মামি? কুহুর বয়স এত কম, এখনো পড়াশোনা করছে। এখন কিসের বিয়ে? কুহুর চেহারা ছবি ভালো না, পড়াশোনাতেও মন নেই, বাপের সঞ্চিত কোনো টাকাও নেই। এখন তোমার ঘাড়ে বসে ওকে খাওয়াতে পারবো না আমি। তোমার একটা ভবিষ্যৎ আছে। তোমার মামা মারা যাওয়ার আগে তোমাদের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। তোমাদের সবার ভালো মন্দ আমাকে বুঝতে হবে। তোমার উপর থেকে একটা একটা করে বোন নামাতে হবে আমাকে। সেতারা দৌড়ে এসে জোহরাকে ধরে কেঁদে দেয়। জোহরা, বোন আমার, এসব কি বলছো তুমি? তোমরা আজীবন আমাদের আশ্রয় দিয়ে আসলে, আজ তোমরা নিজেদের বোঝা বলছো? যা সত্যি তাই বলছি আপা। পদ্মের একটা জীবন আছে। ও কি সারা জীবন আমাদের সংসারে থেকে আমাদের টেনে যাবে নাকি? কুহু আর মাহিকে এক এক করে বিয়ে দিয়ে দেব। নিবিড় আর কয় বছর পর চাকরি পেয়ে যাবে। পুষ্পেরও বিয়ে হবে। নিবিড়ের টাকাতে আমার আর তোমার চলে যাবে। পদ্মকে নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে। পদ্ম কুহুর দিকে তাকায়। সে হতবিহ্বল হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। সে এখন কিভাবে বলবে সে নিবিড় ভাইকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারবে না? কে শুনবে তার কথা? বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে কাঁপছে সে। পদ্ম কুহুকে জড়িয়ে ধরে। এরপর জোহরার দিকে তাকিয়ে বলে, আমি আগে কুহুর সাথে কথা বলবো মামি, এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে। এর মতামতের বাইরে কিচ্ছু হবে না। আর ওর এত কম বয়সে বিয়ের কথা আমি ভাবতেও পারি না। আমি আমার জীবনের থেকে আমার ভাই বোনের জীবন নিয়ে বেশি ভাবছি এখন। এই বলে পদ্ম কুহুর হাত টেনে নিজের ঘরে এনে ঘরের দরজা লাগিয়ে দেয়।